সেভেন সিস্টার্স কি, কেন এত গুরুত্বপূর্ণ এই সেভেন সিস্টার্স? বাংলাদেশের সরকার পরিবর্তনের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় সেভেন সিস্টার্স। বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি বক্তব্যের পর এটি ভাইরাল হয়। ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এই নোবেল বিজয়ী বলেন, বাংলাদেশকে কেউ অস্থিতিশীল করতে চাইলে চারিদিকে অস্থিতিশীলতা ছড়িয়ে পড়বে। প্রতিবেশী মিয়ানমার, ভারতের সেভেন সিস্টার্স, পশ্চিমবঙ্গ সহ সব জায়গাতেই ছড়িয়ে পড়বে অস্থিরতা। ভারতের উত্তর পূর্ব অঞ্চলের 7টি রাজ্য নাগাল্যান্ড, মিজোরাম, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর ও অরুণাচল প্রদেশকে সেভেন সিস্টার্স বলা হয়। এই 7টি রাজ্যের মোট আয়তন 2,62,184 বর্গ কিলোমিটার, যা ভারতের মোট আয়তনের 4%। এই 7টি রাজ্যে জাতিগত এবং ধর্মীয় বৈচিত্র্য বিদ্যমান থাকলেও রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে তাদের মিল রয়েছে। ভূ রাজনৈতিকভাবে এদের অবস্থান, প্রাকৃতিক সম্পদ এবং বৈচিত্র্যময় সামাজিক কাঠামোর কারণে সারা বিশ্বে এই অঞ্চলটি অতুলনীয়। এই অঞ্চলের অধিকাংশ লোকই উপজাতি ও আদিবাসী। এসব অঞ্চলে বসবাসরত গারো, খাসিয়া, ত্রিপুরা, বোরো, মিজোরাম সহ নানা অধিবাসীরা নিজেদের অধিকারের জন্য নতুন রাষ্ট্র গঠনের আন্দোলন করে আসছে কয়েক দশক ধরে। বিভিন্ন দিক দিয়ে এই রাজ্যগুলো একে অপরের উপর নির্ভরশীল। সংস্কৃতি, ধর্ম, কৃষ্টি, কালচার এক না হলেও রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে তাদের রয়েছে আন্তনির্ভরশীলতা। এই আন্তনির্ভরতার কারণেই 1972 সালে এই 7টি রাজ্যকে সেভেন সিস্টার্স বা 7 বোনের মর্যাদা দেওয়া হয়। ত্রিপুরার সাংবাদিক জ্যোতিপ্রসাদ সাইকিয়া এই 7টি রাজ্যকে এক সূত্রে বলার জন্য সেভেন সিস্টার্স শব্দটি ব্যবহার করেন। সেভেন সিস্টার্সের সবচেয়ে বড় রাজ্যটির নাম অরুণাচল। অরুণাচল প্রদেশের আয়তন 83,743 বর্গ কিলোমিটার। অরুণাচলের রাজধানীর নাম ইটানগর। এ প্রদেশের বেশিরভাগ অঞ্চল পর্বত বেষ্টিত। অরুণাচল প্রদেশ, যার অর্থ উদীয়মান সূর্যের ভূমি। চীনের তিব্বতের সাথে অরুণাচল প্রদেশের 1129 কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক সীমানা রয়েছে, কিন্তু অরুণাচলের সীমানা ও মালিকানা পুরোপুরিভাবে সুনির্দিষ্ট না থাকায় চীন অরুণাচলের বৃহৎ একটি অংশকে দক্ষিণ তিব্বতের অংশ হিসেবে অবহিত করে এবং একে চীনের অন্তর্গত তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের অংশ দাবি করে। খনিজ সম্পদে ভরপুর অরুণাচল প্রদেশ নিয়ে চীন ভারতের দ্বন্দ্ব চলে আসছে বছরের পর বছর ধরে। অরুণাচল প্রদেশে কয়েক ডজন স্বতন্ত্র জাতিগোষ্ঠী বসবাস করে। তিব্বত এবং মায়ানমারের মানুষের সাথে এদের শারীরিক গঠন অনেকটা মিল পাওয়া যায়। অরুণাচল প্রদেশের এইসব উপজাতি এবং আদিবাসীদের রয়েছে নিজস্ব ভাষা ও সংস্কৃতি। সেভেন সিস্টার্সের আরও একটি গুরুত্বপূর্ণ রাজ্য হচ্ছে আসাম। আসামের রাজধানীর নাম দিশপুর। এই রাজ্যটি মূলত চা, রেশম, পেট্রোলিয়াম এবং জীববৈচিত্র্যের জন্য বিখ্যাত। আসাম সাফল্যের সঙ্গে এক শৃঙ্গ গণ্ডার সংরক্ষণ করে তাদের অবলুপ্তির হাত থেকে রক্ষা করতে পেরেছে। এছাড়াও এখানে বাঘ, বিভিন্ন প্রজাতির পাখি সংরক্ষিত রয়েছে। এশীয় হাতির অন্যতম বাসস্থান হলো আসাম। আসামে রয়েছে প্রচুর চা বাগান। সারা বিশ্বের চায়ের যোগানের একটি বড় অংশ আসে এই আসাম থেকেই। এছাড়াও রয়েছে আসামের সুন্দর গ্রামীণ জীবন। ভারতের সবচেয়ে রহস্যঘেরা কামরূপ কামাখ্যা মন্দির আসামেই অবস্থিত। আসামের আয়তন 78,438 বর্গ কিলোমিটার। সেভেন সিস্টার্স রাজ্যগুলির অন্যতম হল মেঘালয়। মেঘালয়ের রাজধানী শিলং। ভারতের 21তম রাজ্য মেঘালয়। মেঘালয় ভারতের 3টি খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ রাজ্যের মধ্যে একটি। মেঘালয়ের আয়তন 22,429 বর্গ কিলোমিটার। গারো পাহাড়, খাসি পাহাড়, জয়ন্তিকা পাহাড়ের সমন্বয়ে গড়ে ওঠে এই রাজ্যটি। এই রাজ্যের 70% বনভূমি। মেঘালয়ে রয়েছে সবচেয়ে বেশি বৃষ্টিপাতযুক্ত এলাকা। আছে এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম মাওলাইলং। মেঘালয় ছবির মতো সুন্দর একটি রাজ্য। সংস্কৃতি ও ঐতিহ্যে সমৃদ্ধ। প্রাকৃতিক সৌন্দর্যের কারণে মেঘালয়কে বলা হয় প্রাচ্যের স্কটল্যান্ড। সেভেন সিস্টার্সের আরও একটি রাজ্য হচ্ছে নাগাল্যান্ড।
নাগাল্যান্ডের রাজধানী কোহিমা। এটি ভারতের ক্ষুদ্রতম রাজ্যগুলির একটি। এর আয়তন 16,579 বর্গ কিলোমিটার। ভারতের 16তম রাজ্য নাগাল্যান্ড ভারতের পর্যটন খাত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য ও বৈচিত্র্যময় সংস্কৃতি এতটাই সমৃদ্ধ যে পর্যটকরা মুগ্ধ হতে বাধ্য। নাগাল্যান্ড রাজ্যে নাগা উপজাতির 16টি প্রধান সম্প্রদায় বসবাস করে। এছাড়াও 18টি ক্ষুদ্র উপজাতি রয়েছে এই রাজ্যে। সকলেই ভিন্ন জীবনযাত্রায় অভ্যস্ত। এদের খাদ্যাভ্যাসেও রয়েছে বিচিত্রতা। বছরের প্রায় প্রতিটি দিন কোনো না কোনো উৎসব লেগেই থাকে। এজন্য নাগাল্যান্ডকে বলা হয় উৎসবের রাজ্য। ত্রিপুরা 7 সিস্টার্সের আরও একটি অঙ্গরাজ্য এবং ভারতের তৃতীয় ক্ষুদ্রতম রাজ্য। এর আয়তন 10,486 বর্গ কিলোমিটার। ত্রিপুরা রাজধানী আগরতলা। দীর্ঘ সময়ব্যাপী রাজ্যটি ত্রিপুরী সাম্রাজ্যের শাসনাধীন ছিল। তারপর শুরু হয় ব্রিটিশ শাসন। 1947 সালে ব্রিটিশ শাসনের পতনের পর ভারত পাকিস্তান ভাগ হলে ত্রিপুরার জনসংখ্যা ভীষণভাবে পরিবর্তিত হয়। তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে আগত বাঙালি শরণার্থীরা ত্রিপুরার জনসংখ্যার সংখ্যাগরিষ্ঠ অংশ হয়ে ওঠে। 1949 সাল থেকে স্বাধীন ভারতের একটি অংশ হয়ে ওঠে ত্রিপুরা। 1956 সালে রাজ্যটি কেন্দ্রশাসিত একটি অঞ্চলে রূপ নেয়। বাঙালি, ত্রিপুরী, মণিপুরী, রিয়াং, জামাতিয়া, চাকমা, গারো, মিজো কুকি, সাঁওতাল ও ওরাও এসব বিভিন্ন জনগোষ্ঠীর অবস্থানের কারণে এখানকার সংস্কৃতিতে রয়েছে বৈচিত্র্য। এখানে বাঙালি জাতিগোষ্ঠীর সংখ্যাও অনেক। 7 সিস্টার্সের ষষ্ঠ রাজ্য হচ্ছে মণিপুর। এর আয়তন প্রায় 22,327 বর্গ কিলোমিটার। মণিপুরের রাজধানী ইম্ফল। 1947 সালে মণিপুর স্বাধীন রাজ্য হিসাবে আত্মপ্রকাশের ইচ্ছা প্রকাশ করে, কিন্তু পার্শ্ববর্তী মায়ানমারের আগ্রাসী মনোভাবের কারণে 1949 সালে রাজা বোধচন্দ্র সিং ভারতে অন্তর্ভুক্তির সম্মতিপত্রে সই করেন। 1956 সালে এটি কেন্দ্রশাসিত রাজ্য হয়। 1972 সালে তা পূর্ণ রাজ্যের মর্যাদা পায়। বর্তমানে মণিপুরে বিভিন্ন জাতিগোষ্ঠী স্বাধীনতার জন্য আন্দোলন করে আসছে। মণিপুরে রয়েছে বিশ্বের অনন্য এক সম্পদ, যার নাম কেইবুল লামজাও ভাসমান জাতীয় উদ্যান। বিষ্ণুপুরের লোকটাক হ্রদে রয়েছে এই ভাসমান উদ্যান। 1977 সালে এটিকে জাতীয় উদ্যান বলে ঘোষণা করা হয়। এছাড়াও মণিপুর রাজ্যের রাজধানী ইম্ফলের মাঝখানে রয়েছে শুধুমাত্র মহিলাদের জন্য বাজার, যার নাম ইমা মার্কেট। এটি বিশ্বের একমাত্র বাজার যা সম্পূর্ণভাবে নারীদের দ্বারা পরিচালিত। আদিবাসী, পাহাড়ি উপজাতি সহ বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষের বসবাস মণিপুর রাজ্যে। মণিপুর শাস্ত্রীয় নৃত্যের একটি আদিবাসী রূপের জন্ম দিয়েছিল, যার নাম মণিপুরী নৃত্য। বাংলাদেশের সাথে সীমানাযুক্ত 7 সিস্টার্সের শেষ রাজ্যটি হল মিজোরাম। মিজোরামের রাজধানী হল আইজল। এটি উত্তর ও দক্ষিণ লোসাই পার্বত্য জেলাগুলোর সমন্বয়ে গঠিত। এর আয়তন 21,087 বর্গ কিলোমিটার। এটি ভারতের 23তম রাজ্য। এই রাজ্যের বিশাল পাইনের গুচ্ছ, নান্দনিক প্রাকৃতিক দৃশ্য পর্যটকদের দারুণভাবে আকৃষ্ট করে। 1750 থেকে 1850 সালের মধ্যে মিজো উপজাতিরা নিকটস্থ চীন পর্বত থেকে এসে এখানকার স্থানীয় আদিবাসীদের পরাজিত করার মাধ্যমে তারা বসতি স্থাপন করে। তারা নিজস্ব একটা সমাজ ব্যবস্থারও সূচনা করে। মিজোরামের সাথে বাংলাদেশের এবং মায়ানমারের সীমানা রয়েছে। মিজোরামকে বলা হয় নীল পাহাড়ের দেশ। এখন কথা হচ্ছে 7 সিস্টার্স নিয়ে ভারতের কেন এত দুশ্চিন্তা। কারণ এর ভৌগোলিক অবস্থান। ভৌগোলিক অবস্থান একদিকে যেমন কোনো রাষ্ট্রের শক্তিমত্তার উৎস হয়ে উঠতে পারে, অন্যদিকে আবার কোনো রাষ্ট্রের চিরন্তন দুর্বলতার কারণ হয়ে দাঁড়াতে পারে। 7 সিস্টার্স প্রদেশগুলো রাজনৈতিক ও ভৌগোলিকভাবে ভারতীয় রাষ্ট্রের কেন্দ্রবিন্দু থেকে বহু দূরে অবস্থিত। আর এই 7 সিস্টার্স রাজ্যগুলোতে একটি মাত্র সংযোগ পথ রয়েছে, সেটি হচ্ছে শিলিগুড়ি করিডোর। মানচিত্রে এই করিডোরের আকৃতি অনেকটা মুরগির ঘাড়ের মতো, এর জন্য একে চিকেন নেকও বলা হয়। আর এই চিকেন নেক থেকে চীনের দূরত্ব মাত্র 130 কিলোমিটারেরও কম। চীন তার বর্তমান অবস্থান থেকেই চিকেন নেকে গুলি চালাতে পারবে। এতেই বোঝা যায় চিকেন নেকে মটকে দিতে পারলেই মূল ভারতীয় ভূখণ্ড থেকে আলাদা হয়ে যাবে 7 সিস্টার্স। শুধু তাই নয়,
দীর্ঘদিন ধরে এই এলাকাগুলোতে চোখে পড়ার মতো কোনো উন্নয়ন না হওয়া, নানা বৈষম্যের শিকার হওয়ার কারণে সেভেন সিস্টার্স প্রদেশগুলোতে দীর্ঘদিন ধরেই স্বাধীনতার জন্য আন্দোলন করে আসছে বিভিন্ন স্বাধীনতাকামী গোষ্ঠীগুলো। ফলে এই অঞ্চলগুলোতে রাজনৈতিক অস্থিতিশীলতা বিরাজমান। ফলে এই অঞ্চলের নিয়ন্ত্রণ ধরে রাখা ভারতীয় রাজ্যের জন্য এমনিতেই বেশ কঠিন। কিন্তু বাইরে থেকে কোনো সাহায্য না পেয়ে স্বাধীনতাকামী গোষ্ঠীগুলো খুব বেশি সুবিধা করতে পারছে না। ইন্ডিয়ার ভয় বাংলাদেশ এই সব স্বাধীনতাকামী মানুষদের সাহায্য করে বসতে পারে, কারণ আমাদের স্বাধীনতা সংগ্রামের সময় এই সব রাজ্যের মানুষরাই উদ্বাস্তু বাংলাদেশি মানুষদেরকে আপন করে নিয়েছিল, লাখ লাখ বাংলাদেশিকে আশ্রয় দিয়েছিল। প্রতিদান স্বরূপ বাংলাদেশ যদি এইসব স্বাধীনতাকামী গোষ্ঠীকে সাহায্য করে বসে এবং চীন যদি চিকেন নেক চেপে ধরে, তাহলে সেভেন সিস্টার্স রাজ্যগুলোর স্বাধীনতা কেউই ঠেকাতে পারবে না। সেজন্য ভারত বাংলাদেশে সবসময় তাদের পছন্দের দল বা ব্যক্তিকে ক্ষমতায় রাখতে নগ্ন হস্তক্ষেপ করে আসছে যুগের পর যুগ। শুধু তাই নয়, ভারত কখনোই চায় না বাংলাদেশ অর্থনীতিতে এগিয়ে যাক, কারণ বাংলাদেশের মতো একটি ছোট্ট ভৌগোলিক এরিয়া ভারতের মতো দেশের ভেতর স্বাধীন হয়ে সেই দেশ যদি উন্নতি করতে পারে, সেটা যদি উদাহরণ হয়ে যায়, তাহলে সেভেন সিস্টারের মধ্যে প্রদেশগুলোর স্বাধীন হওয়ার যে আকাঙ্ক্ষা তা আরও বেগবান হবে। তাই তো যুগের পর যুগ রাজনীতি ও অর্থনীতিতে ভারতীয় আগ্রাসনের শিকার হচ্ছি। ভারতীয় আগ্রাসন থেকে বাঁচার এবং আমাদের দেশটাকে সুন্দর করে সাজানোর এখনই সময়। আসুন আমরা সবাই একসাথে বলে উঠি, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।